জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। এলিসা কারসন 24 বছরের একটি বাচ্চা মেয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল স্পেসে যাওয়ার। শোনা যায় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কঠোর কঠিন সাধনায় ব্রতী, কিন্তু ফিরে আসার কোনো পথ নেই। ভাবা যায়, যদিও নাসা থেকে এখনো ফাইনাল পারমিশন সে পায়নি, কিন্তু ফিজিক্যালি ও মেন্টালি সে প্রস্তুত। সবাই যে দেশের জন্য দশের জন্য নিজেকে বলিদান দিয়ে দেবে তা নয়, কিন্তু দৃষ্টিভঙ্গির তো বদলাবার প্রয়োজন আছে। আমি যখন 10 বছর 15 বছর আস্তে আস্তে বড় হচ্ছি, তখন আমার স্বপ্ন, আমার চারিপাশের মধ্যে কেবল প্রেম প্রীতি ভালোবাসা, এইগুলোর মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। আমি একটা 40-50-60 হাজার টাকার চাকরি পেলাম, বাস তারপর বিয়ে করলাম, তারপর বাচ্চা কাচ্চা হলো, তারপর সংসার জীবন লাইভলিড করছি আর ঈশ্বরের কাছে পুজো দিচ্ছি। বাস এটাই আমার যেন জীবন না হয়ে যায়। কারণ আমরা মানব জনম শ্রেষ্ঠ বলা হয়। আমরা তো পশুর জীবন লাভ করিনি, আমরা তো কীটপতঙ্গের জীবন লাভ করিনি। আমরা যখন মানুষ, তাহলে আমাদের মান, আমাদের হুঁশ, আমাদের মানসিকতা, আমাদের মনোভাব, এইগুলোর মধ্যে কেন উত্তরণের জয়গান থাকবে না? উত্তরণের দিকে কেন আমরা, সেই দিকে নিয়ে যাবার সচেষ্ট কেন আমরা হব না? কেন আমরা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকব? এটা তো চিন্তা করার প্রয়োজন আছে। কেন আমরা সাধারণের মধ্যে বিরাজ করব? সাধারণ থেকে অসাধারণত্বে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটার পরিবর্তন প্রয়োজন, সেটা হচ্ছে মানসিকতা, মনোভাব এবং লক্ষ্য নির্ধারণ এবং আমাদের কর্মের জায়গা। আমরা ঘুম থেকে উঠে সারাক্ষণ চালিয়ে দিলাম, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, বাস ঈশ্বরের কাছে গিয়ে বা সকাল 6টা থেকে তারপরে দেখা যায় যে বেলা 10টা পর্যন্ত পুজো করে যাচ্ছে, অথচ কর্মের পূজা নাই। কেন কর্মের পূজা থাকবে না? পুজো বলতে তো আমরা কর্মের পূজাকেই বুঝি, সেটা তো আমি বলছি না, সেটা শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন। এটা ভেবে দেখার প্রয়োজন আছে। আমরা মানুষ, তাহলে এই মানব জনমটাকে সার্থক করার জন্য, সার্থক করতে গেলে কোন রকমের কোন পুজো আচ্ছা ধর্ম স্পিরিচুয়ালিটি নয়। সর্বপ্রথম যেটা প্রয়োজন, এবং আমার তো মনে হয় একমাত্র যেটা প্রয়োজন, সেটা হচ্ছে কর্ম। কর্ম ছাড়া যে কোনো একটা সাধারণ জীবনকে অসাধারণত্বের জায়গায় নিয়ে যাওয়া যায় না, যায় না এবং যায় না। এটা আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, আমি যেটা মনে করি সেটা ঠিক মনে করি। নমস্কার। নমস্কার স্যার, প্রণাম নেবেন। আমার জন্ম হচ্ছে 29শে ডিসেম্বর 1999, 3:25 PM মালদাতে। মঙ্গল 3-6 এবং বুধের অবস্থান 5 নম্বর, 9 নম্বর, 6 নম্বর ঘর একদম ড্যামেজ হয়ে রয়েছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু কাজকর্ম কিছুই করো না। অনেক চেষ্টা করেছি, কিছু কাজকর্ম কিচ্ছু করো না। অনেক বড় বড় স্বপ্ন তোমার রয়েছে, কোনো কাজ নেই স্যার। আর ওই পেছনে বাবার অর্থ রয়েছে, কোনো চিন্তা ভাবনা নেই। আমি আগেও বলেছি, ডু অর ডাই সিচুয়েশন যদি না থাকে, তাহলে আমাদের 100% এফোর্ট কখনো আসতে পারে না। আর তোমার মতন মানুষজনদের তো আসবেই না, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু আমি ফেলিওর হয়ে গেছি। এখনো চেষ্টা করতে, আমি যে প্রচেষ্টা করছি, সেই প্রচেষ্টাটা কেবল 3 দিনের বা 3 মাসের বা 6 মাসের হলে হবে না। কেননা তুমি যেই দিক দিয়ে দেখো, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই দিক দিয়েও দেখতে পারো। লেনিন বলেছিলেন
Success never comes by a day only deeds, hard never brings confidence to men to achieve the success, সেই দিক দিয়েও দেখতে পারো। আবার তুমি যদি শ্রীকৃষ্ণের দিকে তাকাও তাহলে তিনি বলে গেছেন ধৃত্য দুর্বাত্তাস্তিং ত্রাইত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তং নৃতি নত্তা নিরত্তে উরাত্তে জয়্যতত কৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যথিরতেয়াত্তা। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন সৌকর্মৌষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। তাহলে সব দিক দিয়েই কিন্তু বলে গেছে যে আমি যেইটা চাইছি, হোয়াট আর ইউ গোইং টু বি, হোয়াট আর ইউ গোইং টু বি, আই শ্যাল বি ডট ডট ডট, দ্যাটস দ্য লাইফ ফর মি। কিন্তু তার জন্য আমার যদি 50% সফল হতে চাই তাহলে আমাকে 300% এফোর্ট দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে। সেই জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সবই ঈশ্বরের দান স্যার। স্যার ঈশ্বর বলে চাইতে সবই ঈশ্বরের দান বললে কিন্তু চলবে না, সবই ঈশ্বরের দান কখনোই হতে পারে না। এবং আমি বিশ্বাস করি না যে ঈশ্বর মানুষের চাইতে বেশি শক্তিশালী, তার কারণ মানুষ তার অন্তরে কিন্তু ঈশ্বরকে স্থান দেয়, ঈশ্বর কিন্তু তার অন্তরে কখনো মানুষকে স্থান দেয় না। তাহলে আমার ভেতরে যখন ঈশ্বরের স্থান, তাহলে ঈশ্বর কখনো আমার চাইতে বড় হতে পারে না। বড় হতে পারে কি? তুমি একবার নিজে চিন্তা করে দেখো না, আমার ভেতরে যদি আমি ঈশ্বরকে স্থান দিই তাহলে ঈশ্বর আমার চাইতে অনেকটা কম শক্তিশালী, এটাকে অস্বীকার করে লাভ নেই। আর অন্যভাবে যদি বলা যায়, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিডস এন্ড থিংকিংস, এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। চেষ্টা করেছি, কিছুতেই পাচ্ছি না, আমার আশা, আমার এই যে নষ্ট হয়ে যাচ্ছে স্যার। আমি তুমি চেষ্টা করছো না, আমার আশা হোক সব নষ্ট হয়ে যাচ্ছে বলছো তো। একদমই তাই স্যার। তার কারণই যেটা মঙ্গল তোমার নিচস্থ হয়ে রয়েছে 6369 কানেকশন। কার্ড রিচার্ড 1950 সালে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একটা পাত্রের মধ্যে জল নিয়ে কিছু সুস্থ এবং শক্তিশালী ইঁদুরকে তার মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। সেই ইঁদুরগুলো প্রথমে খুব চেষ্টা করেছিল বাঁচার এবং জলের উপর মাথা তুলে নিঃশ্বাস নিয়ে অনেকক্ষণ ধরে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু সেই সারভাইভের সময় হয়েছিল 15 থেকে 20 মিনিট। তারপরে কিন্তু তারা মারা গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে আমাকে কেউ বাঁচাতে আসবে না। ওই একই ইঁদুর, একই প্রজাতির ইঁদুর এবং একই রকমের শক্তিশালী সেম ইঁদুর যখন আবার তিনি কিন্তু সেই জলের মধ্যে ডোবালেন এবং তারপর যখন আবার ওই 10-15 মিনিটের ধরে যখন সে জলের উপর মাথা তুলে বাঁচার চেষ্টা করছিল, তখন কিন্তু তিনি সেই ইঁদুরটাকে উপরে তুললেন এবং তার জলটা মুছিয়ে দিলেন। তারপর আবার যখন জলের মধ্যে তাকে চোবানো হলো, তুমি চিন্তা করলে অবাক হয়ে যাবে, সে কিন্তু জলের মধ্যে চুবে আবার যখন ওই 5-10 মিনিট হয়ে যাবার পর মানে নিঃশ্বাস নিচ্ছে জলের উপরে মুখটা তুলে, ভাবছে এইবারও বুঝি কেউ বাঁচাবে। এবং সেই সময়টা, সারভাইভের সময়টা কেবলমাত্র কিন্তু 15-20 মিনিট ছিল না, 60 ঘন্টা কিন্তু সেই ইঁদুরটা, অন্যান্য যে ইঁদুর 15 থেকে 20 মিনিটের মধ্যে তাদের আশা নষ্ট হয়ে যাচ্ছিল, আর আমাকে কেউ বাঁচাতে আসবে না, এবার তারা কিন্তু মৃত্যুকে স্বীকার করে নিচ্ছিল। সে কিন্তু ওই 15-20 মিনিটের পর শুধু নয়, সে কিন্তু যেহেতু একবার তাকে বাঁচানো হয়েছিল, তার টেন্ডেন্সিটাই ছিল কেউ তাকে বাঁচাবে। সে কিন্তু 15-20 মিনিট নয়, 60 ঘন্টা ওই জলের উপর মাথা তুলে বাঁচার চেষ্টা করেছিল, তারপর কিন্তু সে মারা গিয়েছিল। তুমি ভাবতে পারো, তার মানে আশা, এই আশা বড় মারাত্মক জিনিস। হোপ, যেই কথাটা তুমি বললে, এইটা যখন একটা মানুষ অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়, ভগবান আমাকে বাঁচাবে, এই আশাটা যখন নিজের কনফিডেন্স, সেলফ কনফিডেন্সের জায়গা থেকে যখন ভগবানের কাছে বা অন্য কারোর উপর যখন ধার্য হয়ে যায়, তখন সেই মানুষটা সেই মুহূর্তে কিন্তু শেষ হয়ে যায়। আর যখন সেলফ কনফিডেন্সের জায়গাটা থাকে, তখন যে কোনো সিচুয়েশনকে সে কিন্তু ওভারকাম করতে পারে। তুমি একটু ভালো মতন স্টাডি করো এবং নিজের জীবনে একটু চেষ্টা করো, তাহলেই দেখবে তুমি বেরিয়ে আসতে পারবে। আপনি দারুণ বোঝান স্যার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, দারুণ বোঝান। আরেকটা জিনিসও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে যখন একদম দাঁড়াও, আমাকে বলতে দাও, আরেকটা দাঁড়াও আমাকে বলতে দাও, আমি যেটা দেখতে পাচ্ছি যে এমন মানে কি, আমার যখন অপরচুনিটি আসবে তখন নিজেকে তৈরি করব, এই একটা মানসিকতা তোমার মধ্যে মারাত্মক রকমের রয়েছে। আমি দিশেহারা হয়ে যাচ্ছি স্যার, তাই জন্য আমি
তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? করছি ইন্ডিয়া এই যে মেয়েদের যে ক্রিকেট টিম যে এই বিশ্বকাপ জিতলো, তুমি জানো তো যে হ্যাঁ, মেয়েদের জানি যে স্যার, ক্রিকেট অবশ্যই টিম বিশ্বকাপ জিতলো এবং ফাইনালে যেই খেলোয়াড় ম্যাচটাকে জিতিয়ে দিল তার নাম ছিল হচ্ছে শেফালি বর্মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে প্রতিকা রাউল, সম্ভবত আমার প্রতিকা নামটা মনে আছে, রাউল সম্ভবত তার পদবি ছিল, সে কিন্তু ইনজিওর হয়ে যাবার পর ফাইনাল খেলাটা কেবল খেলেছিল হচ্ছে শেফালি বর্মা। ফাইনাল খেলায় সে সুযোগ পেয়েছিল, তারও আগে ওদের একটা দুটোতে সুযোগ পেয়েছিল, আমি সঠিক মতন জানি না, আমি বিজি ছিলাম। তো শেফালি বর্মা কিন্তু যখন সুযোগ পেয়েছিল সেই সুযোগটাকে সে কাজে লাগালো। এটা কিন্তু ভাগ্য নয়, তোমার মনে হতে পারে এটা ভাগ্য, কিন্তু এটা ভাগ্য নয়। তার কারণ যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন কিন্তু সে বলেছিল, যখন আমি ইন্ডিয়া টিম থেকে বাদ পড়লাম তখন কিন্তু আমি ঘুমিয়ে বাদ পড়ে গেছি, এখন আমি ঘুমিয়ে থাকি, এখন একটু এনজয় করি, এখন একটু টিভি দেখি, মোবাইল দেখি। তা করেনি, সে কিন্তু 4:30 5:30 সময় উঠে মাঠে যেত, একই রকমের কিন্তু খাবার খেত, একই রকমের ফিটনেস এবং একই রকমের কিন্তু স্বপ্ন দেখতো। একজন মানে চিত্র পরিচালক, আমি তার নামটাও বলতে পারি কিন্তু এখানে নামটা বলছি না, তিনি খুব সুন্দর একটা কথা বলেছিল যে নিজেকে তৈরি রাখতে হবে। আমি ফুটবল খেলায় 90 মিনিট দেখা গেল সুযোগ পেলাম না, তারপরে আমি দেখা গেল এক্সট্রা টাইমে মাঠে নামলাম, 1 মিনিট 2 মিনিট খেললাম, কিন্তু গোল করে ম্যাচকে জিতিয়ে দিয়ে সেই দিনের ম্যান অফ দি ম্যাচ হয়ে গেলাম শেফালি বর্মার মতন। তাহলে নিজেকে যদি আমি তৈরি না রাখি, যখন অপরচুনিটি আসবে তখনও কিন্তু আমি কাজে লাগাতে পারবো না। এক্সাম্পল গুলো দারুণ লাগে স্যার, খুব ভালো লাগে স্যার, দারুণ লাগে। আমার কথা ভালো লাগলেই কেবল হবে না, সেটা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করো। আরাম করতে, ঘুমোতে, হ্যাঁ, খেতে দাও, খাবার চলে আসছে, চা কফি রুটি তরকারি, টিভি দেখছি, মোবাইল দেখছি, গাড়ি করে ঘুরছি, বড় লোক বাপের বেটা, জীবনটা খুব ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। তোমার মতন জীবন আমিও লাইভ লিড করতে পারতাম আজকের এই বয়সে এসে। আমাকে হয়তো বোঝা যায় না, কেন সবকিছুই আমি তো এইগুলো রং করে কালো করে রেখেছি, আমার অনেক বয়স, কিন্তু আজকের দিনেও আমি 3 ঘন্টা ঘুমাই, বাদ বাকি সময় পরিশ্রম করি। তার কারণ আমি বিশ্বাস করি যে কর্মই হচ্ছে পুজো, আমি সেই পুজোই, সেই পূজার পূজারি। এটা তো অস্বীকার করে লাভ নেই, এটা আমার স্টুডেন্টরা সবাই জানে। ভুল করছো, আপনার কথা আমি মেনে চলবো স্যার। আমার কথা তুমি নিলো, একদম স্যার, আপনার কাছে ভেরি নাইস, তুমি নিলো, তারপর তুমি আমার চেম্বারে এসো। কেননা যারা ঘুমিয়ে আছে এবং যারা ভাবছে যে স্যারের কাছে যাবো, প্রেডিকশন করবো, রেমিডি নেবো, সবকিছু হয়ে যাবে, তারা কখনো আসবে না। যারা কর্মের পূজা করো তারা কেবল আসবে। আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাছাড়া যে সফলতাটা তুমি চাইছো তার উপযুক্ত তুমি যদি না হও, তাহলে সেই সফলতা তুমি কোনোদিন পেতে পারো না, পেলেও সেটাকে তুমি কখনোই ধরে রাখতে পারবে না। একদম স্যার। কেমন বাবা, এই কথাটা তুমি মাথায় রেখো। নমস্কার। নমস্কার স্যার, আমি দু একটি কথা বলবো স্যার, আমি বেশি কথা বলবো না। আমি আমার একমাত্র সন্তান, পুত্র সন্তান নিয়ে দু একটি কথা বলবো। যদিও আমার পুত্র সন্তানটি আপনার সাথে হোয়াটসঅ্যাপে প্রতিদিনই যোগাযোগ রাখে, এটুকু আমি খবর পেয়েছি এবং আমি জানিও, তবু ওর সম্পর্কে আমি দু একটি কথা বলবো। এই দু একটি কথা আপনাকেও বলবো এবং যারা এই অনুষ্ঠানটা দেখছে শুনছে তাদেরকেও বলবো। আমার পুত্র সন্তানটি পড়াশোনাতে বেশ ভালোই ছিল, কিন্তু একদম মনোযোগের অভাব হয়ে যাচ্ছিল। তার কারণ ওর মোবাইল ফোবিয়া এবং ওর বন্ধু বান্ধব। আমার ছেলেটিকে নিয়ে আমি এবং আমার স্ত্রী গেছিলাম আপনার চেম্বারে এবং ছেলেটি বলেছিল, হ্যাঁ আমি স্যারের কাছে স্যারেন্ডার করব। সে, আপনি তার প্রেডিকশন করেছিলেন, অব্যর্থ প্রেডিকশন করেছিলেন এবং পরবর্তীকালে ছেলেটি রেমিডিও নিয়েছিল। ছেলেটি রেমিডি নেওয়ার পর আপনাকে খুব শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসতে শুরু করে, সেটা আমরা বুঝতে পারি। এবং 4-5 মাস পর থেকে ওর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন আসতে শুরু করে এবং আজকের দিনে ও একদম অন্য একটা ছেলে। পড়াশোনা ছাড়া মোবাইলও স্পর্শ করে না, ভুলভাল বন্ধুর সাথে মিশে না,
বিশেষ করে ওর মধ্যে যে একটা ভালো ব্যাপার ছিল, ভালো স্টুডেন্ট ছিল, সেটা কিন্তু আবার ফিরে আসছে। পড়াশোনায় মনোযোগের জায়গাটা, ডিসিপ্লিনের জায়গাটা, এবং যে তার যে নির্দিষ্ট লক্ষ্য আপনি বলেও দিয়েছেন, সে আলটিমেট কোন দিকে যাবে, কি সাবজেক্ট নিয়ে পড়বে, তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসছে স্যার। বাহ, বেশ, তার জন্য বেশ। আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ বলতেই হয়। আপনি সত্যি সত্যি মানুষ গড়ার বেশ, কারিগর। এটা আমি আমার জীবন দিয়ে আমার খুব ভালো লাগলো। এই তো চাই, স্যারের কাছে স্যারেন্ডার করা মানে স্যারেন্ডার করলাম, রেমিডি নিয়ে চলে গেলাম, স্যার রেমিডি নিয়ে চলে এসেছি, কথা নয়। খুব ভালো লাগলো, ভেরি নাইস, খুব ভালো লাগলো, খুব খুব ভালো লাগলো। আমি এমনটাই চেয়ে এসেছি, আমি এমনটাই চাই। মিরাকেল ম্যাজিক বলে তো কিছু হয় না, এবং আমি সফলতার জন্য উপযুক্ত করতে পারি, কিন্তু সফল নিজেকেই হতে হবে। নমস্কার। নমস্কার, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের জন্ম বৃত্তান্ত হচ্ছে 17ই সেপ্টেম্বর 2001 সন্ধ্যে 7:21 PM, সন্ধ্যে 7:21, আর শিলিগুড়ি 7 নম্বর 9695 রায়গঞ্জে থাকি। 3639 connection, 3639 connection, 3639 connection। আমি তো সামনেই বিয়ে দেখতে আমার ছেলে পাচ্ছি। আইটি সেক্টরে কাজ করে, খুব না না, আমি তো বলছি আমি তো পোস্টে সামনেই কাজ করে, ছেলের খুব বিয়ে ভালো দেখতে ছেলে, পাচ্ছি। খুব শিক্ষিত ছেলে, এবং নিজের সামনেই ছেলে বলে ছেলের বলছি না, বিবাহ খুবই করার ভালো সময় কি ছেলে। বিয়ে ফিয়ে ঠিক হয়ে গেছে ওর কি মা কোনো আর কিছু? আমি দুজনে পছন্দ আমি করেই তো সেটাই আমরা দেখতে পাচ্ছি পাত্রী সামনে। ঠিক করেছি। ও আরে আমি আমাদের উপর প্রশ্ন ছেড়ে করছি, দিয়েছিল। বিয়েটা কি ঠিক হয়ে গেছে? সামনে কি বিয়ে, হ্যাঁ ছেলেটার স্যার, বিয়ে অপর ঠিক তো হয়েছে? বলেছেন, ওর আমি সামনে সেটাই বিয়ে ঠিক প্রশ্ন হয়েছে। করছি। পাত্রী আমি আর আমার স্ত্রী নির্বাচন করেছি, ছেলে আমাদের উপরে ছেড়ে এই দিয়েছিল। ছেলেটার বিবাহটা এই সময় করাই উচিত নয়। কেন স্যার, মেয়েটা কি ঠিক নয়? মেয়ে ঠিক কি মেয়ে খারাপ কি ভালো, এইটা 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 কোনো প্রশ্ন হলো? আমি কি মেয়ের প্রেডিকশন করছি? মেয়ের সম্পর্কে জানবো কি করে? কিন্তু এই সময় ছেলেটার বিয়ে দেওয়া একদম উচিত নয়। না না, আপনি কি বলছেন? আমি কি বলছি মানে, আমি যেটা আমাকে যদি বলা হয়, তাহলে এই সময় ছেলেটার বিয়ে দেওয়া উচিত নয়। ছেলেটার আসলে প্রেডিকশন আমরা করিয়ে অন্য নেগেটিভিটি একজন অফ করে জ্যোতিষীর তারপর কাছে, বিয়ে দেওয়া উচিত ছিল। ভালো মতন ছক ক্যালকুলেশন করিয়ে তারপরেই তুমি যখন অন্য আরেকজনের কাছে আমরা এই প্রেডিকশন বিয়েটা ঠিক করিয়ে করেছিলাম। মত নিয়েছো, তাহলে আমাকে বেকার বেকার জিজ্ঞাসা করছো কেন? আপনাকে আমরা জানতাম না স্যার। এই সময় কিন্তু বিবাহটা অত্যন্ত নেগেটিভ সময় বিবাহ হচ্ছে। তাহলে এখন কি করব স্যার? আপনি একটু বলে দিন স্যার, এখন কি করব? তুমি ছেলেটার অন্য বিয়ে তো আরেকজনের কাছে সব ঠিক প্রেডিকশন হয়ে গেছে করিয়েছো, স্যার। অন্য আরেকজনের কাছে রেমিডি নিয়েছো, তারপরে এখন আমাকে বেকার বেকার প্রশ্ন করছো কেন? তোমরা চ্যাংরামি করো, তোমরা কি অসভ্যতামি করো? হ্যাঁ, মানে ফ্রিতে পেয়ে যাচ্ছ লাইভ অনুষ্ঠানে, কাঁচকলা আর আসবো, কাঁচকলা আর আসবো লাইভ অনুষ্ঠানে। অন্য আরেকজনের কাছে দেখিয়েছো, অন্য আরেকজনের কাছে রেমিডি নিয়েছো, অন্য আরেকজন ডেট বলেছে। আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করলাম, কোথাকার কে বলেছে, এবার তুমি দেখবে যে কে রাজার, কে প্রজার, কে ভিখারি, কে যে শিক্ষিত আর অশিক্ষিত। এই এই নেগেটিভিটিটা তুমি উপলব্ধি করতে পারবে, মানে 10-15 দিন থেকেই উপলব্ধি করতে পারবে, বিয়ের দিন থেকে উপলব্ধি করা যেতে পারে, যেটা আমি লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টা একদম নেগেটিভ। এখন আমি স্যার, তোমাকে তো বিশ্বাস বলতে পারি না কি করা উচিত না বিশ্বাস করা করুন উচিত। স্যার, কেন বলতে যাও? তুমি আমার চেম্বারে আসবে, আপনাকে জানতাম না স্যার। তুমি আরেকজনের কাছে ইয়ে করছো, হঠাৎ অন্য করে আরেকজনের একদিন টিভিতে রেমিডি দেখলাম স্যার, আপনাকে জানতাম না। তাহলে আমরা কখনো অন্য কারোর কাছে যেতাম স্যার? আপনার কাছেই যেতাম স্যার। বেকার কথা। 6965 ঘরে পোড়া পোড়া গন্ধ বেরোয়। হ্যাঁ স্যার, ওই সকালবেলার দিকে আর সন্ধ্যেবেলার দিকে বেরোয়, ভালো মতোর গন্ধটা পাই। দেখবি দুধ উপচে পড়ে যাচ্ছে, দুধ উপচে পড়ে যাওয়াটার জন্য বলছি না, দেখবে যে কোনো রান্না পুড়ে যাচ্ছে। হ্যাঁ, ওর পোড়ার কথাই নয়, পুড়ে যাচ্ছে হ্যাঁ, পোড়া। প্রতিদিন পড়ে না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য মাঝে করা সাঝেই যাচ্ছে। পোড়া রান্না হয়ে যায়, পুড়ে যায় রান্না, ঠিক। এবং 96 কানেকশন, 7 নম্বর 6 নম্বর কানেকশন, মেয়ের বাড়ির লোকজনেরা অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর প্রত্যেকটা বাবাই কথাই তো অসুস্থ বলছো হয়ে হ্যাঁ 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 হ্যাঁ। হয়ে গিয়েছিল। তাহলে এখানে তো পরিষ্কার লক্ষ্য করা এখনো যাচ্ছে। আমি পুরোপুরি তোমাকে সুস্থ চ্যালেঞ্জ নয়, ওর করলাম, মারও অসুস্থতা আমি তোমাকে হয়েছে চ্যালেঞ্জ অনেক করলাম, কে দিক দিয়ে। কোথায় কি দেখেছে আমার দেখে লাভ নাই, কিন্তু এই বিবাহের 15 দিনের পর থেকেই বা বিবাহের দিন থেকেই ডিস্টার্ব হতে আরম্ভ করবে। এর জন্য তাহলে কি 2-3 করা বছর যায় অপেক্ষা স্যার? করতে স্যার হবে, একটু তুমি বলে বুঝিয়ে দিন নেবে। স্যার, কি করা যায় স্যার, বলে দিন স্যার। কি করে যায় মানে, সমস্ত কিছুই রেডি, তুমি বলছো যে সামনে এই সমস্ত কিছু, এখন আমি করবো, আমি ওসব কিচ্ছু জানি না।
ফ্রিতে সমস্ত কিছু, ফ্রি ফ্রি হয়ে গেছে সমস্ত, এখন ফ্রি। সে আল্লাহরামি হচ্ছে অপদার্থ কোথাকার দাঙ্গার গুলো। অন্যের কাছে দেখিয়েছে, অন্যের কাছে রেমেডি নিয়েছে, এখন আপনার ফ্রিতে পেয়ে গেছে ফোনে। হাজার বলুন তো ছোট লোক কোথাকার নিজের ছেলেটার 12টা বাজিয়ে দেবে। 12টা বাজবেই। আমার মুখনিসৃত বাড়ি দৈব বাড়ি, আমি কোন রকমের এমনি বলছি না, ছোট মতো পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে না এখানে। নমস্কার। নমস্কার স্যার, শত কোটি প্রণাম নেবেন আপনার জন্য। আমার ছেলের ঘর এইবারে নতুন বেঁচে গেল। আচ্ছা, স্যার মানে ওদের বিবাহিত জীবন, ছেলের সাথে আমার বৌমার সম্পর্ক অতীব খারাপ হয়ে গিয়েছিল। দুজন দুজনকে দোষারোপ দিত, দুজন দুজনের মানে একদম সন্দেহ প্রবণতা দুজনের প্রতি দুজনের ছিল, এবং সেপারেশনের জায়গায় চলে গিয়েছিল। তখন আমার স্ত্রী প্রথমে যায় আপনার কাছে, ছেলের প্রেডিকশন করায়, এবং তারপর আপনি বলেছিলেন যে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর ছেলে দেখবে একদিন না একদিন আবার আমার কাছে আসবেই। ছেলে তারপর আপনার কাছে গেছিল, সারেন্ডার করেছিল। বৌমাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আপনি যা যা বলেছিলেন স্যার, আমার ছেলে তাই তাই করেছিল, সেরকম ভাবে চলেছিল। এবং তারপর আস্তে আস্তে বৌমার সাথে আমার ছেলের সম্পর্কটা আবার বিশ্বাসের জায়গায় আসে, এবং পরবর্তীকালে কিন্তু একদম ডিভোর্সের জায়গায় চলে গিয়েছিল। সেখান থেকে আবার তারা কিন্তু এখন সুখে সংসার জীবন যাপন করছে স্যার। সবচেয়ে বড় কথা স্যার, ওদের একটা বাচ্চা আছে। ওদের দুজনের এই সেপারেশন, ওদের দুজনের এই বিচ্ছেদের ফলে কি হয়ে গিয়েছিল, বাচ্চাটা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আমরা থাকতে পারছিলাম না, কেননা আমাদের বুড়ো বয়সের তো একমাত্র ভরসা এই যে আমাদের নাতি। তো ওরা যখন মানে দূরত্ব সৃষ্টি করেছিল ওদের মধ্যে, তারপর ওদের মধ্যে কিন্তু একটা অবৈধ প্রবণতা এখন সব ঠিক আছে তো? ছিলাম। আপনাকে বলছি এখন সব ঠিক আছে তো? পারি না সেটা আমার। আরে বলছি এখন সব ঠিক আছে তো? একাই বকে যাচ্ছ আর আমরা কি সব শুনে যাবো নাকি এখানে? হ্যাঁ, এখন ওরা একদম মানে সুখী পরিবার, সুখী সংসার ওদের, সব আপনার জন্য। আপনি যদিও মিরাকেল ম্যাজিককে বিশ্বাস করেন না, কিন্তু একদম মিরাকেল ম্যাজিকের মতোই হয়েছে আমার ছেলের জীবনে। ভেরি নাইস। ঠিক আছে, রাখো। প্রণাম নেবেন স্যার আপনি। এগুলো হোয়াটসঅ্যাপেও জানা যেতে পারে, আমি বুঝে উঠতে পারি না। এরা ফোন এখানে যখন 25 মিনিটের অনুষ্ঠানে এদের প্রেম প্রীতি ভালোবাসা একদম মানে উঠলে ওঠে একদম। নমস্কার। হে প্রভু, প্রণাম নেবেন। আবার একই জিনিস, যেটা অন্তর থেকে মনে হয় সেটাই বলি স্যার। আমরা অনুষ্ঠান, আপনার খারাপ লাগলে আমি মানে কি বলবো, আমি ক্ষমা প্রার্থী। আমরা অনুষ্ঠান। বলো। তারপরে তো বলবি আপনি ভয় দেখাচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছে। আমি আপনার কাছে প্রেডিকশন করতে গিয়েছিলাম, আপনি প্রেডিকশন করে বলেও ছিলেন যে এবার এই দাড়িটা কেটে দিতে হবে, দাড়ির জন্য রাজ্যের বাইরে কাজ। আমি আমাকে ভয় পাওয়ার কথা নয়। আরে বলো, তুমি বলতে থাকো না, তুমি বলতে থাকো। তুমি তো সাধারণ মানুষকে শোনাবার জন্যই তো পরে ফোন করেছো। গুণকীর্তন, আমার গুণকীর্তন কোন রকমের শোনার দরকার নেই, বুঝতে পারছো? আমার গুণকীর্তন শুনে আমার কোনো লাভ নাই। কে আমাকে ভালো বললো, কে আমাকে খারাপ বললো, তোরাই কেয়ার করি আমি নিজে জানি আমি নিজে কি। জনগণ ভালো বলবে তবে আমি ভালো, আর জনগণ খারাপ বলবে তবে আমি খারাপ। তুমি থেমে যাচ্ছ কেন? স্যার আপনি কথা বলছেন তাই আমি কথা বলছি বলে তুমি কি থেমে থাকবে? তুমি তোমার মতন পদার্থ কোথাকার। আমি যে কথা বলছি আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন মানসিক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে, তাই জন্যই স্যার বলো। তাড়াতাড়ি বলবে তো, কি বলবে না বলবে। স্যার আপনি যেমনটি বলেছিলেন সেরকমই কাজ পেয়েছিলাম। যখন বলেছিলেন, সময় দিয়েছিলেন, তখনই কাজ পেয়েছিলাম। কিন্তু কাজ পেয়েছিলাম, কিন্তু আমার কর্মস্থল বা বাইরে যেখানে আমি থাকতাম সেখানে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না, এবং মানে আমার শত্রু সংখ্যা বেড়ে যাচ্ছিল। কেন যে অহেতুক আমাকে হিট করছিল, এটাও কিন্তু আপনি প্রেডিকশনের সময় বলেছিলেন এরকম হবে। আমি রেমেডি নিয়েছিলাম,
রেমেডি নিয়েছিলাম শুধু নয়, তারপরে এইরকম একটা সিচুয়েশনে আপনি কিন্তু কন্টিনিউ আমাকে হিট করে গেছেন। বাইরে থেকে দেখলে আপনাকে অনেক রুক্ষ বলে, শুষ্ক বলে মনে হতে পারে, কিন্তু আপনি আসলে যে কিভাবে স্টুডেন্টদের পাশে থাকেন, পিতা হয়ে, জনক হয়ে থাকেন এবং সেখান থেকে ওভারকাম করিয়ে নিয়ে আসেন। আমি কিন্তু প্রায় কাজটা ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু আপনি এমন ভাবে বুদ্ধি দিলেন, সাহস দিলেন, বল দিলেন, আমি কাজটা খুব ভালো মতন করছি। এটাই আমি বলতে চেয়েছিলাম। আপনার মতন কোনোদিন কেউ হয়নি, কোনোদিন কেউ হবেও না। স্যার, নাইটে ডিউটি করতে হয়, তাই জন্য গুড নাইট বলাটা আমার অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় আমি আপনাকে স্মরণ করি। আপনার ফটোও আমি অনুষ্ঠানে ফোন ধরবো কি? সারাক্ষণ ধরে এখানে গুণকীর্তন চলছে। অয়েলিং করা, আমাকে অয়েলিং করার কোনো দরকার নেই। আমার জন্য হয়েছে, আমার জন্য কখনোই কোনো কিছু হয় না। কেউ ভাববেন না যে চেম্বারে চলে এলাম, স্যারের কাছে রেমেডি নিয়ে নিলাম, ঘরের মধ্যে বসে বসে হরে কৃষ্ণ হরে রাম করলাম, সবকিছু হয়ে গেল। কখনো সম্ভব নয়, এটা মাথায় রাখবেন। আজকের মতন এইটুকু, নমস্কার।